ইরানের গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ট্রাম্প নেতানিয়াহু আতঙ্কে সাড়া, লুকানো পরীক্ষা, আকাশে ছায়ার রেখা আর স্যাটেলাইট ছবিতে উন্মোচিত রহস্যের আনাগোনা। বিশ্বের চোখ এখন তেহরানের দিকেই রাখা। স্যাটেলাইট চিত্র বলছে ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস প্ল্যানেট ল্যাবসের ছবি বিশ্লেষণ করে এই দাবি করেছে। অথচ ইরান একটিও শব্দ উচ্চারণ করেনি। নীরবতা যেন নিজেই এক রহস্যের হাতছানি। তেহরান থেকে 230 কিলোমিটার দক্ষিণ পূর্বে সেমনান প্রদেশের সেই লঞ্চ প্যাডে আগে নীল রঙের উপর লাল, সাদা আর সবুজ ব্যান্ড ছিল। হঠাৎ নতুন ছবিতে গাঢ় পোড়ার দাগ ধরা দিল, ঠিক যেন আগুনের আঁচে দগ্ধ মাটি। বিশেষজ্ঞরা বলছেন এগুলোই উৎক্ষেপণের স্বাক্ষর বহন করছে নাকি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফ্যারিয়ান হিন্টস জানিয়েছেন, পোড়ার তীব্রতা বলছে এটা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, কারণ কঠিন জ্বালানির রকেট পেছনে রেখে যায় অ্যালুমিনিয়াম অক্সাইডের দগ্ধ চিহ্ন। এমনকি ছবিতে দেখা উত্তর দক্ষিণ রেখাও জানাচ্ছে রকেটের আগুনকে সরিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিস্ফোরণ ডিফ্লেক্টরের মাধ্যমে। ইরান তবে কি নতুন খেলায় মেতেছে? 18 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে একটি ছবি, সেমনান প্রদেশের আকাশে রকেটের ধোঁয়ার কেরামতি। সেটি এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একে এড়িয়ে গেল। কর্মকর্তারাও নিশ্চুপ, তবে পশ্চিমারা নয় চুপ। কেবল ক্ষেপণাস্ত্র নয়, একই সময়ে ইরান রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেছে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি। ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরিকল্পনা এমনই, তারা এটিকে বলছে কৌশলগত সম্পর্ক। তেহরান যখন তার পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন নিষেধাজ্ঞার ঝুঁকিতে, তখন মস্কোর সঙ্গে এমন চুক্তি নিঃসন্দেহে কূটনৈতিক জয়ের বার্তাই দিল। ট্রাম্প ও নেতানিয়াহুর উৎকণ্ঠা। এই দৃশ্য দেখে ট্রাম্প এবং নেতানিয়াহু কি ভাবছেন ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুবার ইরানকে হুমকি দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সরাসরি বিপদ, ইসরায়েলও বারবার বলেছে। কিন্তু বাস্তবতা হলো ইরান একের পর এক পরীক্ষা চালাচ্ছে, আর বিশ্ব তা শুধু স্যাটেলাইট ছবিতে খুঁজে পাচ্ছে। ইরান মুখে স্বীকার না করলেও ছবিগুলো অনেক কথা বলছে। একদিকে গোপন পরীক্ষা, অন্যদিকে কূটনৈতিক চুক্তি। সব মিলিয়ে তেহরান দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। যে দেশ আকাশে ছাপ ফেলে নীরবে চলে যেতে পারে, সে দেশ জানে শক্তি প্রদর্শনের আসল মঞ্চ কখনো প্রকাশ্য হয় না, তা থাকে আড়ালে। তাহলে কি সত্যিই ট্রাম্প ও নেতানিয়াহুর দুশ্চিন্তার কারণ আছে? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে সেমনের আকাশের দিকে, যেখানে রহস্যের গন্ধ ছড়িয়েছে, রহস্যময় ধোঁয়ার রেখা। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ। ইসরায়েলি হামলার পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে তুমুল প্রতিরোধ। সকালবেলার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাজল সাইরেন। মধ্য ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্কের রেল। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিধ্বংসী হামলা চালিয়েছিল। তার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। প্রতিশোধ এলো এত দ্রুত যেন আগুন থেকে স্ফুলিঙ্গ। ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে তাড়াতাড়ি, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এত দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোই বা কিভাবে সম্ভব হলো? ইসরায়েলি সামরিক সূত্র বলছে একসঙ্গে 20টি জেট 65-টিরও বেশি বোমা বর্ষণ করেছে সানায়। এত বিস্ফোরক ব্যবহারের ঘটনা এটাই প্রথম একক হামলায়। ইসরায়েলের তথ্য মতে অভিযানে 7টি লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা। এর মধ্যে ছিল 5টি সামরিক সদর দপ্তর ও অস্ত্র ভাণ্ডার 2টা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস একে হুথিদের উপর শক্তিশালী আঘাত বলেই বর্ণনা করেন। কিন্তু ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন জানিয়েছে ওই হামলায় 2 জন নিহত এবং 48 জন আহত হয়েছে। তাদের বক্তব্যে স্পষ্ট, এটিকে তারা ইসরায়েলি আগ্রাসন হিসেবেই দেখছে। হুথিদের ঘোষণা ও ইরানের ছায়া। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়াতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের উপর গণহত্যা ও ইয়েমেনের মাটিতে আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান। হুথিরা আরও জানায়, ইসরায়েলের দক্ষিণে আল রাশরাশ এলাকায় ড্রোন হামলা সফল হয়েছে। তারা দাবি করে প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে, যদিও ইসরায়েল বলে কেবল একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এখানেই আসে বড় প্রশ্ন, হুথিদের শক্তি কি শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সমর্থন ছাড়া এত দূর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো সম্ভব নয়। ইরানের প্রযুক্তি ও কৌশলই হুথিদের হাতকে করেছে আরও লম্বা। এই পাল্টাপাল্টি হামলা শুধু একদিনের ঘটনা না। এর আগেও হুথিরা ইসরায়েলের ইরাকে চালায় ড্রোন হামলা, যাতে আহত হয় 20 জন। 2 জনের গুরুতর অবস্থা। এক ড্রোন সফল হয়, আরেকটি ব্যর্থ।
কিন্তু বার্তা স্পষ্ট, ইসরায়েল গাজায় আগুন ছড়ালে ইয়েমেন থেকেও আগুন ছুটবে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং এক কৌশলগত বার্তা। এটি দেখায় গাজায় যুদ্ধ ইসরায়েলের ছাড়িয়ে গেছে ইসরায়েলের সীমানা। এখনও ইয়েমেনও ইসরায়েলের জন্য এক ফ্রন্টে পরিণত হয়েছে, আর এর পেছনে ইরানের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান চালাচ্ছে, তখন তার মাথার উপরে ইয়েমেন নতুন চাপ তৈরি করছে। প্রতিটি হামলার পরই আসে পাল্টা হামলা, প্রতিটি আগ্রাসনের পরই প্রতিশোধের ঘোষণা। আর এর মধ্যেই তেহরান প্রমাণ করছে তাদের প্রভাব আর শক্তি শুধু এক দেশে নয়, গোটা অঞ্চলে ছড়িয়ে আছে। প্রশ্ন এখন একটাই, এই লড়াই কোথায় গিয়ে থামবে? নাকি প্রতিটি আগুনের জবাবে আরেকটি আগুন জ্বলে উঠবে? ফিলিস্তিন ছাড়া অসম্ভব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক। সৌদি আরব ফের কড়া বার্তা দিল। বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক ঝড় বয়ে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হবে না, সৌদি আরব ঘোষণা করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই বার্তা দিয়েছে। বিষয়টা পরিষ্কার, ফিলিস্তিনকে বাদ দিলে মধ্যপ্রাচ্যে শান্তির হবে না উদ্ভব। সৌদি আরব জানাচ্ছে, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমর্থন থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৌদি আরবের দৃঢ় অবস্থান, ফিলিস্তিনকে স্বাধীন করতে রাখবে অবদান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যে এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা জমি সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। বিন সালমানের দেশ ফিলিস্তিনের ঢাল হতে পারবে কি? প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে এই বিষয়ে কাজ চলছে, কিন্তু এখনই দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানিয়েছেন, ১৫৯টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতির প্রবণতা বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, তাই স্পেন ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে। এছাড়া গাজাগাবে মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে মিশর উন্মুক্ত আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব শুধু অর্থ বা কূটনৈতিক প্রভাব দিয়ে নয়, তাদের সামরিক শক্তি ও আঞ্চলিক নেতৃত্ব ব্যবহার করেও ফিলিস্তিনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত স্থান দিতে পারে। সৌদি আরবের তেল, আর্থিক শক্তি ও কূটনৈতিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সৌদি আরবের দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল ফিলিস্তিনকে বাদ দিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সৌদি আরব তা সহ্য করবে না, বরং আঞ্চলিক জোট ও আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের পরিকল্পনা। ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবতা কি কাছে? প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং সৌদি আরবের শক্তি ও প্রভাবের প্রমাণ। মধ্যপ্রাচ্যের শান্তি ও ভারসাম্যের জন্য এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক। বিশ্ব দেখছে, সৌদি আরব শুধু কথায় নয়, কাজেও নেতৃত্ব দিতে প্রস্তুত। ড্রোন আতঙ্কে কেঁপে উঠল ডেনমার্ক। রাশিয়ার ছায়া ঘন হচ্ছে পশ্চিমাদের মনে দুশ্চিন্তার ছাপ। ডেনমার্ক শান্ত, নিরাপদ, উন্নত এক উত্তর ইউরোপীয় দেশ হিসেবেই সবাই করে মার্ক। অথচ গত কদিন ধরে তার আকাশসীমায় নেমে এসেছে ভয়াল অশনি সংকেত। একের পর এক অজ্ঞাত ড্রোন ঢুকে পড়ছে বিমানবন্দরের মাথার উপর দিয়ে। ভয়ানক উদ্বেগ, আতঙ্কে ভর করেছে সাধারণ মানুষের মনে। কর্তৃপক্ষ অস্থির হয়ে পড়েছে। কে চালাচ্ছে এই রহস্যময় ড্রোনগুলো? বড় প্রশ্ন সবচেয়ে। ২৫শে সেপ্টেম্বর রাতে আবারও থমকে দাঁড়ালো ডেনমার্কের অ্যালবার্গ সামরিক ও বেসামরিক বিমানবন্দর। রাত ১১:৪০ আকাশসীমায় সন্দেহজনক ড্রোন ধরা পড়তেই কার্যক্রম বন্ধ করে দিতে হয় অতি সত্বর। নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো স্থগিত করা হলো। একটি যাত্রীবাহী বিমান আমস্টারডামে ফেরত পাঠানো হলো। কোপেনহেগেন থেকে আরেকটি ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর কর্তৃপক্ষের একটাই কথা, অগ্রাধিকার পাবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা। কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি।
পুলিশ জানিয়েছে, শত শত সাধারণ মানুষ ফোন করে জানিয়েছে যে তারা আকাশে দেখেছে ড্রোনের ঝলকানি। শুধু এলবার্গ না, দক্ষিণ ডেনমার্কের 3টি ছোট বিমানবন্দর এসবিয়ার্গ, সোন্ডারবার্গ এবং স্ক্রাইডস্ট্রুপের কাছেও ড্রোনের দেখা। মনে রাখতে হবে, স্ক্রাইডস্ট্রুপই হচ্ছে ডেনমার্কের অত্যাধুনিক F-16 ও F-35 যুদ্ধবিমানের ঘাঁটি। এমন সংবেদনশীল এলাকায় ড্রোনের প্রবেশ নিছক নয়, কাকতালীয় ঘটনা। কর্তৃপক্ষ এখনও খোলাখুলি বলতে পারছে না এর পেছনে কারা, তবে তাদের ভাষায় এটি কেবল নয় সাধারণ ড্রোন খেলা। একসাথে এতগুলো স্থানে এত পরিকল্পিত হামলা কেবল পেশাদার হাতেই সম্ভব, অর্থাৎ সন্দেহের তীর ক্রমেই ঘুরছে রাশিয়ার দিকে। ড্যানিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আরও স্পষ্ট করে বলেন, এটি এক ধরনের হাইব্রিড আক্রমণ, মানে সরাসরি যুদ্ধ নয়, বরং গোপনে শত্রুর নিরাপত্তা দুর্বল করার প্রচেষ্টায় মন। তারা সতর্ক করেছেন, ডেনমার্কের রুশ গুপ্তচর বৃত্তির ঝুঁকি বরাবরই বেশি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নাশকতার আশঙ্কার অগ্রগতি। রাশিয়া কি সত্যিই ইউক্রেন যুদ্ধের বাইরে নতুন এক ফ্রন্ট খুলছে? ন্যাটোর ঘাড়ে শ্বাস ফেলতেই কি ড্রোনগুলো পাঠানো হচ্ছে? মস্কো কি চাইছে বার্তা দিতে, আমরা চাইলে তোমাদের আকাশও অচল করে দিতে পারি? সম্প্রতি কোপেনহেগেন বিমানবন্দর 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একই কারণে, অর্থাৎ ঘটনাগুলো একক নয়, বরং একটি ধারাবাহিক প্রচেষ্টা। ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেই দিয়েছেন, রাশিয়ার সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এখনও কোনো প্রমাণ প্রকাশ পায়নি, তবুও বাস্তবতা বলছে ভিন্ন কাহিনী। রাশিয়া যদি সত্যিই এর পেছনে থাকে, এটি শুধুই ডেনমার্কের সমস্যা নয়, তবে বরং ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। যে জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, সেই জোটেরই ভেতর থেকে দুর্বলতা খুঁজছে পুতিন প্রশাসনের হাত। অতএব ড্রোনগুলো শুধু আকাশে ঘোরাফেরা করছে না, তারা যেন অদৃশ্য বার্তা লিখে দিচ্ছে, ইউরোপের আকাশ আর আগের মতো নিরাপদ নয়। আর রাশিয়ার শক্তি শুধু নয় ফ্রন্টলাইনে, ছড়িয়ে পড়ছে আড়ালে, ছায়ার ভেতরে। তেরো বছর পর একসাথে তুরস্ক, মিশর, ইসরায়েলের জন্য নতুন সতর্কবার্তা অতঃপর। পূর্ব ভূমধ্যসাগর আবার উত্তপ্ত, ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, এরপর এবার মিশর, তুরস্ক। 2 মুসলিম রাষ্ট্র একসাথে হাত মেলালো, আর তাদের একটাই যেন লক্ষ্য, ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো। আঙ্কারা ও কায়রোর এই যৌথ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, যে কোনো সময় তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দীর্ঘ 13 বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌ মহড়া শুরু করেছে। বাহর আল সাদাকা 5 দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি সরাসরি এক থ্রেট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও 2টি F-16 যুদ্ধবিমান। ভূমধ্যসাগরের পানিতে গর্জন তুলে নিজেদের শক্তি দেখিয়ে এরদোয়ানের নৌবাহিনীর উত্থান। ইসরায়েল যখন গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে, তখনই তুরস্ক, মিশর সামনে এলো একসাথে। যদি সাইপ্রাসে ইসরায়েল হয় সফল, তবে তা সরাসরি তুরস্ককে করে দেবে দুর্বল। ভেঙে যাবে কি এরদোয়ানের মনোবল? কারণ সেখান থেকে নেতানিয়াহুর সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে, আর এই কৌশল ঠেকাতে আঙ্কারা ও কায়রো সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে। শুধু মহড়াতেই সীমাবদ্ধ নয়, তুরস্ক ও মিশর অস্ত্র উৎপাদনেও জোট বাঁধছে। গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি সই করেছে। এর ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে, অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। আর আঙ্কারার প্রযুক্তি আর কায়রোর উৎপাদন ক্ষমতা এক হলে তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন তুরস্ক ও মিশরের এই সমন্বয় নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও একই পথে হাঁটছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সামুদ্রিক নীতি। আগে থেকেই আঙ্কারা লিবিয়ার সঙ্গে করে সামুদ্রিক সীমা চুক্তি। গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস জোটকে দুর্বল করেছে। এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কোণঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছে। অতএব বার্তাটা স্পষ্ট, ইসরায়েল আর আগের মতো ভূমধ্যসাগরে বজায় রাখতে পারবে না আগের মতো একক আধিপত্য। তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
আঙ্কারার শক্তি শুধু সামরিক মহড়ায় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে। গাজার পথে ফ্লোটিলা, ফুটবে কি আলোর রেখা? হঠাৎই ড্রোন হামলা, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা। একদিকে মানবতার হাতছানি, অন্যদিকে ইসরায়েল লিখছে আগুনে ঘেরা অবরোধের কাহিনী। গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ ও কাপড় নিয়ে ছোট ছোট নৌকা ও জাহাজে ছুটে চলছিল ভূমধ্যসাগরের বুকে, কিন্তু মাঝ সমুদ্রে তাদের স্বপ্নে ড্রোন আঘাত হানে। অভিযোগ উঠেছে ইসরায়েল এই হামলার পেছনে। এখানেই গল্পে নতুন মোড় আসে। বিভিন্ন গণমাধ্যম জানায় গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী বহরের ওপর ড্রোন হামলা হয়েছে। হামলার ধরনও অস্বাভাবিক। ড্রোন থেকে ফ্ল্যাশব্যাং বিস্ফোরক হয় ফেলা। লক্ষ্য ছিল ভয় দেখানো, থামিয়ে দেয়া। কিন্তু এবার অন্যভাবে গড়ে উঠল প্রতিরোধটা। হামলার পরপরই ইতালি ও স্পেন ঘোষণা দেয় তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে গাজার ফ্লোটিলাকে রক্ষার উদ্দেশ্যে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন মানা জরুরি। ভূমধ্যসাগরে ৪৫ দেশের নাগরিকের চলাচলের অধিকার আছে। তিনি জানান, স্পেনের জাহাজ শুধু সুরক্ষা দেবে না, প্রয়োজনে উদ্ধার কাজও করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো হামলার নিন্দা জানিয়ে বলেন, ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। এরপরে ইতালি একটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেয়। তাদের লক্ষ্য স্পষ্ট, ফ্লোটিলাকে রক্ষা করা এবং প্রয়োজনে যাত্রীদের উদ্ধার করা। এই বহরে আছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েল ভয় দেখাতে হামলা চালাচ্ছে তাদের দাবি, কিন্তু তারা থামবেন না। ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজট বন্দরে শুরু হয় যাত্রা। প্রায় ৫০টি নৌযান গাজার অবরোধ ভাঙার মিশনে এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আছেন ইতালির বিরোধী বামপন্থী দলের ২ আইন প্রণেতা। তাদের একজন স্পষ্ট বললেন, এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে গুরুত্ব দেওয়ার। শুধু ইতালি ও স্পেন নয়, ইউরোপীয় কমিশন সহ অন্যান্য দেশকেও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে ফ্লোটিলা কেবল ত্রাণবাহী নয়, এটি মানবিক অধিকারের প্রতীক, আর এই প্রতীকের ওপর হামলা গোটা বিশ্বের বিবেককে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ফ্লোটিলাকে থামাবে। অর্থাৎ উত্তেজনা এখানেই শেষ নয়, বরং সামনে আরও সংঘাতের আভাস। এখন প্রশ্ন একটাই, ড্রোনের আতঙ্কে কি থেমে যাবে ফ্লোটিলা, নাকি ইতালি স্পেনের যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন ইতিহাস লিখবে? গাজার অবরোধ ভাঙার লড়াই যেন মানবতা আর দমননীতির সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের নীল জলে যুদ্ধজাহাজের গর্জন আর ফ্লোটিলার পতাকা, দুটি ছবি একসঙ্গে দাঁড় করিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় দ্বন্দ্বকে। এক পাশে মানবাধিকার, অন্য পাশে অবরোধ। গল্প এখন কেবল গাজার নয়, গোটা বিশ্বের। পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়। রাশিয়ার সঙ্গে $২৫ বিলিয়ন চুক্তি করল ইরান, নতুন আশায়। ইরান যেন দিয়েছে পশ্চিমা বিশ্বকে আরেকটি অপ্রত্যাশিত বার্তা। জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার শঙ্কার মধ্যে এক মহাযজ্ঞ ঘোষণা করল দেশটি। নতুন 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি, বিশাল $২৫ বিলিয়ন ঝনঝনানি, আর অংশীদার রোসাটম, রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রাশিয়ার। এই খবরটি প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে। পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে, নিষেধাজ্ঞার হুমকিকে পাত্তা না দিয়ে ইরান যেন জানিয়ে দিল, আমরা থামব না, বরং এগোবো আরও দূরে। আরব নিউজ জানিয়েছে, জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা পুনর্বহালের মাত্র কয়েক ঘন্টা আগে ইরান ও রাশিয়া এই বিশাল চুক্তি স্বাক্ষর করে। 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের সিরিক শহরে। রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই প্রকল্পে অংশ নেবে ইরানের হরমোজ কোম্পানি। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে 1255 মেগাওয়াট। যদিও কবে কাজ শুরু হবে বা শেষ হবে সেই সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। ইরানের বর্তমান সামর্থ্য আর ভবিষ্যৎ লক্ষ্য। বর্তমানে ইরানের হাতে কেবল একটি কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে বুশেহরে, মাত্র 1000 মেগাওয়াট এর উৎপাদন ক্ষমতা। বিশাল দেশটির বিদ্যুৎ চাহিদার তুলনায় এটি একেবারে সীমিত এক সংখ্যা। তাই নতুন 4টি কেন্দ্র চালু হলে বহুগুণে বাড়বে ইরানের জ্বালানি সক্ষমতা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ইরান বিদ্যুৎ উৎপাদনে নতুন উচ্চতায় পৌঁছাবে। শুধু বিদ্যুৎই নয়, ভূ রাজনীতিতেও এক ধরনের শক্তির বার্তা যাবে প্রতিপক্ষের কাছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, ইরানের পারমাণবিক কর্মসূচি গোপনে অস্ত্র তৈরির আড়াল। কিন্তু তেহরানের দাবি এটা মোটেই নয় তাদের ঢাল। বারবার অস্বীকার করে পশ্চিমাদের জন্য পরিস্থিতি করেছে উত্তাল।
ইরানের দাবি এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক, জনগণের বিদ্যুৎ চাহিদা মেটানোই লক্ষ্য, আর এতেই পশ্চিমাদের ঘাম বেরিয়ে গেল। তবে ইতিহাস বলছে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত মানা দেয় কমিয়ে। এরপর নতুন চুক্তির পথে আলোচনা চলছিল, কিন্তু 2025 সালের জুনে ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলা ও 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ সব আলোচনায় ব্রেক কষে দিল। পুরনো বন্ধুত্ব নতুন শক্তি তৈরি করল। এই চুক্তি ইরান রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ককেও দেয় মনে করিয়ে। 1993 সালে রাশিয়ার সঙ্গে ইরান প্রথম পারমাণবিক চুক্তি করে। বুশেহর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় তারই ফলে। আসলে 1979 সালের ইসলামী বিপ্লবের পর জার্মানি সরে দাঁড়ালে সেই প্রকল্পের দায়িত্ব নেয় রাশিয়া। আজ 2025 সালে এসে ইতিহাসের চাকা যেন আবারও ঘুরল। ইরান আবারও রাশিয়ার কাঁধে কাঁধ মিলিয়ে পারমাণবিক শক্তির নতুন অধ্যায় শুরু করল। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু জ্বালানির বিষয় নয়, এক কূটনৈতিক ঘোষণা। পশ্চিমাদের চাপ, নিষেধাজ্ঞার হুমকি বা সামরিক আগ্রাসন কোনোটিই ইরানকে থামাতে পারছে না, বরং প্রতিটি আঘাতেই যেন শক্তিশালী হয়ে উঠছে দেশটি। হরমুজগানের মাটিতে 4টি নতুন কেন্দ্র দাঁড়িয়ে গেলে শুধু আলোই জ্বলবে না, জ্বলবে এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। ইরান বলছে, আমরা পিছিয়ে যাব না, সামনে এগোবো, আমাদের শক্তি থামানো যাবে না। জ্বলবে খামেনির দেশের সাফল্যের দ্বীপ। আমেরিকা কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট একটি জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন। শীর্ষ মার্কিন জেনারেল এবং অ্যাডমিরালদের আগামী সপ্তাহে একত্রিত হতে বলা হয়েছে। একটি অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের যুদ্ধ নয় যথেষ্ট। বিশ্ব প্রস্তুত আরও একটি যুদ্ধের জন্য। বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক পদক্ষেপের দিকে শ্বাসরুদ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। এক অভূতপূর্ব পদক্ষেপে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত মেরিন কর্পস ঘাঁটিতে বিশ্বজুড়ে শত শত জেনারেল এবং অ্যাডমিরালদের একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে। পেন্টাগন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত কিছু জানায়নি, যার ফলে ব্যাপক জল্পনার ঢালি। বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি শান্তির রাষ্ট্রপতি এবং বৈঠকের আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার কি সারা দেশের সামরিক নেতাদের আমন্ত্রণ জানানো সত্যিই তারাও সেখানে থাকবেন? ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা দেশ থেকে কি জেনারেল এবং অ্যাডমিরালদের ভার্জিনিয়ায় একটি বড় বৈঠকের জন্য? আচ্ছা, আমি জানি, আমি এটা পছন্দ করি, মানে আমার মনে হয় এটা দারুণ। তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন। সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন। কেন? এতে কি কিছু ভুল আছে? ট্রাম্প উত্তর দিলেন। সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আচ্ছা, তারা যদি আমাকে চায় তবে আমি সেখানে থাকব, কিন্তু এটা এত বড় ব্যাপার কেন? আমি বলতে চাইছি, আমরা সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে মিলেমিশে আছি। মনে রাখবেন, আমি শান্তির রাষ্ট্রপতি। মিলেমিশে থাকা ভালো। আপনি এমন আচরণ করেন যেন এটা খারাপ জিনিস। এটি কি ভালো নয় যে সারা বিশ্ব থেকে মানুষ আমাদের সাথে থাকতে আসছে? তিনি আরও বলেন, এটা বিশেষ অস্বাভাবিক কিছু নয় যে যুদ্ধ সচিবের কাছে রিপোর্ট করা জেনারেলরা এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা যুদ্ধ সচিবের সাথে কথা বলতে আসছেন। এটা আসলে মোটেও অস্বাভাবিক নয়, এবং আমার মনে হয় এটা অদ্ভুত যে আপনারা এত বড় গল্পে পরিণত হয়েছেন। এটা কি একটা বড় গল্প? মানে আমার মনে হয় না। আমি মনে করি এটি কি একটা ভালো গল্প নয়? সামরিক বাহিনী হিসেবে আমরা সারা বিশ্ব থেকে সম্মানিত। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনী পুনর্গঠন করেছি, যদিও আমরা এর একটি অংশ আফগানিস্তানকে দিয়েছিলাম, কিন্তু আমি সেনাবাহিনী পুনর্গঠন করেছি এবং আমরা খুব সম্মানিত। আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে, প্রশ্ন ছাড়াই। আমাদের কাছে বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে। আমরা অন্যান্য দেশের কাছে সরঞ্জাম বিক্রি করছি এবং অনেক জেনারেল এখানে থাকে এবং এটি দেখতে চান। তারা সরঞ্জাম সাইটগুলিও পরিদর্শন করবেন, নতুন অস্ত্র সম্পর্কে কথা বলবেন ইত্যাদি। আমার মনে হয় যখন জেনারেল এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরা আমাদের সাথে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান, তখন এটি দুর্দান্ত। বর্তমানে যাকে যুদ্ধ সচিব বলা হয়, সবাইকে এই নামটি পছন্দ করে, আমি পছন্দ করি। পেন্টাগনের সাথে হেগস্টের বিরোধের কারণে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে হেগস্ট পেন্টাগনের মূল নেতৃত্বকে অপসারণের জন্য একটি ব্যাপক সংস্কার অভিযান শুরু করেছে।
আলাস্কার আকাশে রাশিয়ার বোমারু বিমান এবং সু-35 যুদ্ধ বিমান প্রবেশ করল। মার্কিন যুদ্ধ বিমানগুলি সতর্ক হয়ে ঝাঁপিয়ে পড়ল। পুতিনের এই সামরিক চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ডের নজর কাড়ল পুরো বিশ্বকে। আলাস্কার আকাশ শনাক্তকরণ অঞ্চলে দুটি Tu-95 বোমারু এবং দুটি সু-35 যুদ্ধ বিমান ঢুকেছে। যদিও তারা মার্কিন বা কানাডিয়ান সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও এই ঘটনা নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক। এলাকা আন্তর্জাতিক হলেও প্রতিটি বিমান শনাক্তকরণ বাধ্যতামূলক। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড তা মেনে চলেছে। ঘটনায় মোতায়েন করা হয়েছে একটি E-3 সতর্কীকরণ বিমান, 4টি F-16 যুদ্ধ বিমান এবং 4টি KC-135 জ্বালানি ট্যাঙ্কার। আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। এটি এমন একটি পরিস্থিতি যা চলতে পারে না। এটি বন্ধ করতে হবে। আমরা এটি যেমন আছে তেমন রেখে দিতে পারি না, বলেছেন একজন মার্কিন কর্মকর্তা। ইউরোপে নিরাপত্তা সংকট ক্রমশ বাড়ছে। ন্যাটো দেশগুলোর কাছের আকাশসীমায় রাশিয়ার নিয়মিত প্রবেশ এবং ড্রোন কার্যক্রমের ফলে যুদ্ধের ছাপ দেখা দিচ্ছে। পোল্যান্ডে সন্দেহভাজন রাশিয়ান ড্রোন ভূপাতিত হয়েছে। এস্তোনিয়াও কয়েকদিন পর রাশিয়ান যুদ্ধ বিমানকে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। এই আক্রমণ কৌশল শুধু শক্তির প্রদর্শন না, যে কোনো সময় আকাশ এবং সমুদ্রের সীমা পরীক্ষা করতে পারে, রাশিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড সাধারণ হলেও প্রতিরক্ষা বাহিনী কখনো উদাসীন থাকে না, নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বলছে। 2024 সালের সেপ্টেম্বরে একটি রাশিয়ান জেটকে বিপজ্জনকভাবে মার্কিন বিমানগুলোর কাছে উড়ন্ত অবস্থায় চিত্রায়িত করেছিল নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড। এক মার্কিন জেনারেল বলেন, এটি অনিরাপদ এবং অপেশাদারী। বিপর্যয় ডেকে আনতে পারে এমন ধরনের ঘটনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষা দেয়। ড্যানিশ কর্মকর্তারা জানান, কোপেনহেগেন বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অপারেটরদের দক্ষতা দেখে বলা হয়েছে এটি কোনো সাধারণ কার্যকলাপ নয়। নোরেড এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ক্রমাগত নজর রাখছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সামরিক শক্তি বিশ্বকে বার্তা দিচ্ছে তারা এখনও আকাশের আধিপত্য ধরে রাখতে সক্ষম। তাদের বোমারু বিমান এবং সু-35 এর উপস্থিতি শুধু আঙ্কারার আকাশেই নয়, সমগ্র ন্যাটো অঞ্চলের জন্য এক সতর্কবার্তা। এই ধরনের আক্রমণ সাধারণ হলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ঘটনার উপর নজর রাখে। রাশিয়ার আকাশ চলাচল শুধু কৌশল নয়, এটি বিশ্ব শক্তির নতুন খেলায় তাদের প্রভাব প্রমাণ করার এক উপায়। এভাবে আলাস্কার আকাশে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো শুধুমাত্র উড়ছিল না, তারা যুদ্ধের নাটকীয় কৌশল এবং শক্তির প্রদর্শন দেখাচ্ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সতর্ক দৃষ্টি রাখছে প্রতিটি উড়ানে, নিশ্চিত করতে যে আকাশ নিরাপদ থাকবে। এই ঘটনা আবারও প্রমাণ করছে রাশিয়া তাদের আকাশ এবং সামরিক শক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।